অজ্ঞতা সকলে অবশেষে রাজি হলো প্রস্তাবে। অরিনও খানিক দুনুমুনু করে শশীর চাপাচাপিতে পড়ে অবশেষে রাজি হলো। তা দেখে তামিমের ঠোঁটে কোনো বগ্র হাসি ফুটে উঠছে। খেয়ে জানে আবার কি চলছে তার মনে। কিছুক্ষণ পরে রিমি কোথা থেকে যেন ছুটে এসে সকলের মাঝে এসেই দু হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে থাকে মেয়েটা। অরিন এগিয়ে এসে মেয়েটার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে রিমু, এভাবে হাঁপাচ্ছ কেন? রিমি সময় নিল স্বাভাবিক হতে, তারপর থেমে থেমে বলল, ওরে আপু, তোমায় ছোট মামি ডাকছে ছাদের চিলে কোঠার ঘরে, একটু তাড়াতাড়ি যেতে বলছে তোমায়। অরিন মাথা নাড়িয়ে সায় জানায় রিমির কথা। তারপর হাতে থাকা আমটা খেতে খেতেই চলে যায় বাড়ির ভেতরে। পেছন থেকে অবশ্য কেউ একজন নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার দিকে। ছোট মা, ও ছোট মা, কোথায় তুমি? ছাদে এসে এক প্রকার হাঁক ছুড়েছে অরিন, কিন্তু আশেপাশে থেকে কোনোরূপ প্রত্যুত্তর আসছে না তার ছোট মার। অরিন খেতে খেতে চিলেকোঠার ঘরের দিকে যায়। ভিড়িয়ে রাখা দরজাটা সামান্য ঠেলে দিতেই ভেতর থেকে একজোড়া পৌরুষালী হাত এসে টেনে নিয়ে যায় মেয়েটাকে। অরিন ভরকায় ঘটনার আকস্মিকতা হকচকে উঠছে মেয়েটা। চোখ কুচকে চিৎকার করতে যাবে তার আগেই তার মুখটা চেপে ধরে সামনের মানুষটা ফিসফিসিয়ে বলে, হ্যাঁ সানশাইন, আমি এটা দেখা আমার দিকে, চোখ খোল যান। কর্ণকুহরে পরিচিত কণ্ঠ পৌঁছতে ফট করে আক্ষিদয় খোলে তাকায় অরিন। কিছুক্ষণ পলক্ষীনভাবে তাকিল রৌদ্রের দিকে। রৌদ্র মেয়েটার মুখ হতে হাত সরায়। তখনই অরিন মেকি অভিমানী কণ্ঠে বলল, এভাবে কেউ ভয় দেখায়? আর একটু হলেই তো জানটা বেরিয়ে আসতো আমার। চট করে হৃদয়ের মাঝে গুটি কয়েক ভাঁজ পড়ল রৌদ্রের। গম্ভীর গলায় শুধু সে, জান বেরিয়ে আসবে মানে? আমি বেঁচে থাকতে এই কথা মুখে আসে কেন তোর? অরিন হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। ছেলেটাকে সে বলল কি আর ছেলেটা বুঝলো কি? অরিন সুশ্রী দিয়ে বলল, না, আমি এমন ভাবে বলতে চাইনি আসলে। হয়েছে, থাম। আর কখনো যেন এসব ফালতু কথা মুখে না আসে তোর, ওকে? তৎক্ষণাৎ মাথা থাকা অরিন স্বস্তির একখানা নিঃশ্বাস ফেলে যেই না চলে যেতে নিবে অমনি তাকে দু হাতের মাঝে আটকে ফেলে রোজরা। বলে উঠছে, তোকে কি আমি যেতে বলেছি? অরিন মাথা নাড়িয়ে জানায় না। রৌদ্র ফের বলে, তাহলে? অরিন নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল জড়সড় ভাবে। রৌদ্র খানিকটা এগিয়ে এসে মেয়েটার ঘমার্ত ললাটে আলতো করে চুমু এঁকে দেয়। তারপর মেয়েটার চোয়ালে আলতো করে ধরে উঁচুতে তুলে বলল, বিকেলে কোথাও যাওয়ার প্রয়োজন নেই জান। সবাই গেলেও তুই বাড়িতে থাকিস কেমন? আমি তোকে ঢাকায় নিয়ে গিয়ে ঘুরিয়ে আনবো, ঠিক আছে? অরিন উপর নিচ মাথা দোলায়। তা দেখে রৌদ্র মুচকে হাসল। কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলল, আর হ্যাঁ, কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলার দরকার নেই সানশাইন। এই ওয়েট, হেসে হেসে কথা কি? তোর কোনো ছেলের সাথে কথাই বলার প্রয়োজন নেই, ওকে? কেউ কথা বলতে এলেও জাস্ট ইগনোর দেম। গট ইট সানশাইন? পচে দুষ্টু হাসলো অরিন। চোখ দুটো সরু করে প্রশ্ন করলো, আপনি কি জেলাস হচ্ছেন ডাক্তার সাহেব? রৌদ্র ঠোঁট কামড়ে ধরে নিজের অরিনের চোখের দিকে নিজের ঘোলাটে চোখ দুটো রেখে স্মিত হেসে বলল, কোনো সন্দেহ? খিলখিল হাসিতে মেতে উঠছে অরিন। হাসতে হাসতে মেয়েটা দাঁড়িয়ে থাকাও মুশকিল হয়ে পড়েছে যেন তার এমন ভুবনমোহিনী হাসিতে। নিজেও এক পর্যায়ে হেসে ওঠে রৌদ্র। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে। অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, তোর মুখের হাসিতে কারো নজর না লাগুক, বিনিময়ে পৃথিবীর সকল কলঙ্ক আমার নামে থাকুক। ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছেন কবির সাহেব। তখনই কাজকর্ম শেষে ঘরে ঢুকেন জুবাইদা বেগম। স্বামীর দিকে তাকিয়ে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে আসেন বিছানার কাছে। স্বামী শিউরে বসে ধিমি স্বরে বললেন, রোদের আব্বু ঘুমিয়ে আসো? চোখ মেলেন কবির সাহেব, আলতো হেসে বললেন, না, কিছু বলবে? জুবাইদা বেগম খানিকক্ষণ ইতস্তত করতে লাগলেন। তার এহেন ভাবমূর্তি দেখে কবির সাহেব গম্ভীর হলেন। কি হলো, বলো কি বলবে? জুবাইদা ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। মনে এক রাশ সাহস সঞ্চয় করে বললেন, আমি না আসলে আমরা সবাই চাচ্ছিলাম যদি একবার ওই বাড়ি গিয়ে চাচিকে। কথাটা শেষ করার আগেই হাত বাড়িয়ে থামিয়ে দিলেন কবি সাহেব। মুখভঙ্গি আরেকটু শক্ত করে নিলেন মুহূর্তে। কাট কাট গলায় বললেন, একবার বলেছো তাই কিছু বললাম না, কিন্তু দ্বিতীয়বার বলে একথা উচ্চারণ করতে যেও না জবা। কেননা পরবর্তীতে আমি হয়তো এতটাও শান্ত থাকবো না জবাব দিতে।
আশা করি তুমি তোমার কাঙ্ক্ষিত কথার উত্তর পেয়ে গিয়েছো। কথাটা বলে এক মুহূর্ত বিছানায় থাকলেন না কবির সাহেব। গটগট পায়ে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। অথচ পেছনে পড়ে রইলেন আহত মনে জুপাইদা বেগম। স্বামী চলে যাওয়ার পানে তাকিয়ে মনে মনে বললেন, এই রাগ যেন আবার নতুন কোনো শোকের ছায়া না নিয়ে আসে রোদের আব্বু। তোরা আবার কোথায় যাচ্ছিস এখন? আর কিছুক্ষণের মধ্যেই তো রওনা দিতে হবে। রাফিয়া বেগমের কথা পেছনে ফিরে আহিরা চুলের পিঠে বউ ক্লিপটা ঠিকঠাক করে নিয়ে ব্যস্ত গলায় বলল, মেজমা, আমরা সবাই একেবারে রেডি হয়ে নিচে নেমেছি। আমরা এখন যাচ্ছি গ্রামটা একটু ঘুরতে। ঘোরা শেষ হলে এসেই রওনা হব একেবারে। ঠিক তো, সব সময় এসে পড়িস সবাই কেমন? রাফিয়া বেগমের উদ্বিগ্ন কণ্ঠে বলা কথাটায় মুচকি হেসে সাহে জানায় আহিরা। দ্রুত কদমে বাইরে গিয়ে মিনিটের ব্যবধানে আবারও ফিরেও আসে সে। তা দেখে রাফিয়া বেগম ফের বললেন, কি হলো, কিছু ভুলে গেলি নাকি? আহিরা এদিক ওদিক দৃষ্টি ঘোরায় বলে, অরিপু কোথায় মেজমা? আপু তো যাবে বলেছিল। রাফিয়া বেগম বসা ছেড়ে উঠে দাঁড়ায়, জোর গলায় ডাক ছাড়েন দোতলার দিকে। অরি, অরি, নিচে নাম মা। প্রায় মিনিট খানিক পর নিচে নামে অরিন। পরনে তার সাদামাটা কাপড়। রাফিয়া বেগম ফিগুটালেন, বললেন, তোর নাকি ঘুরতে যাওয়ার কথা, তাহলে এখনো রেডি হলি না যে? অরিন মাথা নাড়িয়ে নাকচ করে খামখেয়ালি কঞ্চে বলল, নামা নামা, এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। আর একটু পর তো রওনা দিতেই হবে, তাই না? অরিনের কথা শেষ হতেই আহির আহত গলায় বলল, কি বললে? তুমি যাবে না মানে? তুমি না গেলে আমরা যাব কেন? যাব না আমরা। আহি, একটু বোঝ, আমার ইচ্ছে করছে না সত্যি। ঠিক আছে, ফাইন, যেতে হবে না তোমার, আমিও যাচ্ছি না। অরিন এগিয়ে আসে, আহিরাকে বুঝিয়ে বলে, তুই তো এর আগে কখনো যাসনি ঘুরতে, আজকে না হয় ওদের সাথে ঘুরে আয়। এরূপ পরিস্থিতিতে রাফিয়া বেগম অরিনের দিকে তাকিয়ে বললেন, অজ্ঞতা মায়ের এবং বোনের জোড়াজুড়িতে না চাইতো রাজি হতে হলো অরিনকে। মেয়েটা মুখে মুখে রাজি হলেও মনে তার হাজারটা সংশয় এসে দানা বাঁধছে। তার ডাক্তার সাহেব যদি রাগ করে এ নিয়ে তখন। ভাইয়া, আর কত দূর? গ্রামের মিঠু পথ দিয়ে হাঁটছে অনিক আর রৌদ্র। অনিক যদিও একটু পরপর এটা সেটা জিজ্ঞেস করে যাচ্ছে, কিন্তু প্রত্যুত্তর রৌদ্র বরাবরের মতো নিশ্চুপ। এবারও তাই হলো। রৌদ্র অনিকের প্রশ্নের জবাব না দিয়ে হেঁটে যাচ্ছে সামনের দিকে। অনিক এবার দৌড়ে এসে রৌদ্রের পথ আটকে দাঁড়ায়, বলে, তুমি বলবে আমরা এখন কোথায় যাচ্ছি? রৌদ্র সরু চোখে তাকিয়ে অনিকের দিকে খানিকটা সময় নিয়ে বলে, তোর বউকে দেখতে যাচ্ছি, চল। রৌদ্রের কথায় অনেক অবাক হয় বেশ, পরক্ষণেই বলে, মজা করো না ভাইয়া, কোথায় যাচ্ছি আমরা? আগের ন্যায় অভিব্যক্তি ধরে রেখে ধীর গলায় বলল, তোর কি আদৌ মনে হচ্ছে আমি মজা করছি? অনেক মাথা নাড়ায়, তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, সত্যি যাচ্ছে? কিন্তু ওকে এখন কই পাবো আমরা? সামনেই পাবি, তোর সম্বন্ধীর সাথে ঘুরতে আসছে শুনলাম। অনেক এবার খামখেলি হয়ে আচ্ছা বলে অন্যদিকে তাকায়, কিন্তু পরক্ষণই কথাটা বোধগম্য হতে চোখ দুটো বড় সড় হয়ে আসে ছেলেটার। রৌদ্রের দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, সম্বন্ধী মানে? ইকরার আবার বড় ভাই আছে নাকি? রৌদ্র হাসল চোট টিপে, বাম ভ্রুটা খানিকটা উঁচিয়ে গম্ভীর গলায় বলল, যাকে ভালোবাসিস বলছিস তার ভাই আছে কিনা সেটাই জানিস না? সিরিয়াসলি অনেক, সেই অন ইউ। অনেক লজ্জিত মুখে মাথা চুলকায়, বিড়বিড়িয়ে বলে, ভালো তো বউকে বাসি, বউয়ের ভাইকে না। তাই তো বউয়ের প্রতি ইন্টারেস্ট হচ্ছে, আর ভাইয়ের প্রতি না। বিকেলটা নেমে এসেছে ধীরে ধীরে। পশ্চিম আকাশে রং বদলাচ্ছে, লালচে আভা ছড়িয়ে পড়েছে মাঠের প্রান্ত ছুঁয়ে। দূরের গাছগাছালিতে গ্রামের কাঁচা রাস্তা ধুলো উঠছে সামান্য। কাঁচা মেঠো পথের এক পাশে ঢেউ খেলানো পুকুর। পুকুরের জলে তখনও দুপুরের রোদ্দুরে বেশ, তবুও জল যেন একেবারে শান্ত। পাড়ের কদম গাছ তার ছায়া ফেলে রেখেছে নীরবতায়। নারিকেল গাছ বসে আছে কয়েকটা শালিক, আর মাঝে মাঝে কাকা শব্দ করে উড়ে যাচ্ছে কাকের দল। গ্রামের পড়ন্ত বিকেলের এহেন সৌন্দর্যে মুগ্ধ সবাই। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে অরিনরা। আর কিছুটা সামনে এগুলেই গ্রামের স্কুল মাঠ। মানে আবার আজকে ছোটখাটো একটা মেলা বসেছে। কুহেলি শোষিত মেলা দেখেই বেশ উল্লাসিত। তার এক প্রকার ছুটে যায় মেলার দিকে। আহি মাহি ও বাচ্চা দুটো তাদের
হাত ধরে মেলার দিকে যায়। পেছনে পড়ে রইল অরিন আর তামিম। অরিন বিরক্তি নিয়ে একে একে অনেকগুলো কল দিয়ে যাচ্ছে রৌদ্রের ফোনে, কিন্তু বারবারই ফোনটা নট রিচেবল বলছে। হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। অরিন ধীরে ধীরে এগিয়ে আসে মেলার দিকে। তখনই পেছন থেকে তার এক হাত চেপে ধরে তামিম। অরিন থামে। তৎক্ষণাৎ চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে ঝটকা মেরে নিজের হাতটা ছাড়িয়ে নেয় তামিমের হাত থেকে। ঝাঁঝালো গলায় বলে, আমায় ছোঁয়ার সাহস পেলেন কোথায় আপনি? তামিম অরিনের ঝাঁঝালো কথাতে মুচকি হাসছে। অরিন এতে বেচা বিরক্ত হলো আর একদম ছুটি গিয়ে বলল, এভাবে পাগলের মতো হাসছেন কেন আপনি? আমার কথা কানে যাচ্ছে না আপনার? তামিম আবার আশেপাশে নজর দেয়। জায়গাটা বেশ ফাঁকা, অদূরে মেলা বসা, এদিকটা প্রায় জনমানবহীন। তামিম এই সুযোগটা কাজে লাগায়। ফোন বের করে কাউকে কি যেন একটা মেসেজ পাঠালো। অতঃপর অরিনের দিকে তাকিয়ে বলল, সরি অরিন, আসলে আমি তোমার সাথে একটু ফ্রি হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম হাত ধরলে হয়তো তুমি তেমন মাইন্ড করবে না, কিন্তু তুমি কষ্ট পেয়েছো তার জন্য আমি দুঃখিত। প্লিজ ফরগিভ মি। এতবার ক্ষমা চায় অরিন আর বলতে পারল না কিছুই। সে নাক ফুলে শক্ত গলায় বলল, ঠিক আছে, বাট রিমেম্বার ওয়ান থিং, এভরিওয়ান আর নট সেম। তামিম তড়িৎ মাথা ছাকায়, হাত বাড়িয়ে সামনে ইশারা করে বলল, তুলে যাওয়া যাক তাহলে। অরিন আর কিছু না বলে আগে আগে সেখান থেকে হাঁটতে শুরু করে। কিছুটা সামনে যেতেই কেউ একজন পেছন থেকে তার মুখে রুমাল চেপে ধরে। অরিন হাত পা ছুটছে সবেগে, হাতের নখ দিয়ে খামচে ধরে পেছনের মানুষটাকে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি শেষে অরিন কিছুটা দুর্বল হয়ে আসে। এই সুযোগে পেছনে থাকা তামিম তাকে জোর করে টেনে নিয়ে যায় রাস্তার অপর পাশে জনমানবহীন গরুর গোয়ালের দিকে। অরিন তখনও সজাগ, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মেয়েটা, কিন্তু পুরুষালী শক্তির কাছে বরাবরই হার মানছে তার মেয়েলি শক্তি। তামিম অরিনকে এক প্রকার ছুঁড়ে ফেলে গরুর ঘরের দিকে, তারপর নিজেও ঘরটায় ঢুকতেই নাই তখনই পেছন থেকে তার পিঠ বরাবর সজোরে লাথি বসায় কেউ। হঠাৎ আক্রমণে তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে উলচে পড়ে তামিম। পিঠে হাত চেপে পেছনে তাকাতে দেখতে পায় রোজের অগ্নিমূর্তির রূপ। অনেক দৌড়ে এসে বোনকে উঠে বসায়, গা থেকে খড়ের অংশ বিশেষ ছাড়িয়ে দিয়ে বনুকে বুকে চেপে ধরেছে কাপা কাপা গলায় শুথায়। অরিন বনু, তোর কিছু হয়নি তো? কি বলবে? সে তো ভাইকে পেয়ে বুক ভাঙা কান্না ভেঙে পড়েছে নিমিষে। ভাইয়ের পিঠ শক্ত করে আঁকড়ে ধরে কাপা কাপা গলায় থেমে থেমে বলল, ভাইয়া, ও আমায় জোর করে এখানে নিয়ে এসেছে। ও খুব খারাপ ভাইয়া, খুব খারাপ। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। বোনের মুখে এহেন কথা শুনে নিজের কান্নাগুলো আর আটকে রাখতে পারল না অনেক। সেও নিঃশব্দে কেঁদেই যাচ্ছে বনুকে বুকে জড়িয়ে। এদিকে রৌদ্র বুঝি তামিম ছেলেটাকে মারতে মারতে মেরেই ফেলবে। হাতের সামনে যা পেয়েছে তাই দিয়ে ছেলেটাকে বেধড়ক মারধর করছে রৌদ্র। পরিশেষে ছেলেটার নাক মুখ ফেটে একাকার অবস্থা, তবুও থামল না রৌদ্র। ঘাড় ঘুরিয়ে আশপাশে খুঁজে গরু বাঁধার রশি খুঁজে পাইছে, ছো মেরে সেটাকে নিয়েই গলায় পেঁচিয়ে ধরে ছেলেটার। তারপর শরীরের সর্বশক্তি দিয়ে চেপে ধরে ছেলেটার গলা। তীব্র আক্রোশে বলতে থাকে, মৃত্যু সমতুল্য অপরাধ করেছিস তুই, তাহলে মৃত্যু তো তোর জন্য অবধারিত বাস্টার্ড। তামিমের চোখ উল্টে আসে। হাত দিয়ে নিজেকে ছাড়ার বৃথা চেষ্টার তৎপর সে। পা দুটো মাটিতে ছোড়াছুড়ি করছে বেশ অনেক। এবার রৌদ্রের দিকে তাকে পরক্ষণে বোনকে ছেড়ে দৌড়ে এসে রৌদ্রকে পেছন থেকে টেনে ধরে, অনুনয় করে বলতে থাকে, রোদ ভাই প্লিজ ওকে ছাড়ো, ও মরে যাবে। মরুক। কঠোর গলায় রৌদ্র বলল, ভাইয়া, ও মরে গেলে তোমার ক্ষতি হতে পারে, আর তোমার কিছু হলে আমার বোনটার কি হবে একবার ভেবে দেখো। তৎক্ষণাৎ হাত দুটো ঢিলে হয়ে আসে রৌদ্রর। তামিমকে ছেড়ে দিয়ে এক কদম পেছনে সরে আসে সে। কোমরে দু হাত চেপে উপরের দিকে মুখ তুলে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে অনবরত। রাগে যেতে মাথাটা ফেটে যাচ্ছে তার। হাতের মুষ্টিতে এখনো লেগে আছে তাজা রক্ত। এই রক্ত যে শুধু তামিমের তা কিন্তু নয়, ছেলেটার হাতেও যে বেশ ক্ষত হয়েছে ইতিমধ্যে। প্রায় মিনিট 5 পর রোজ অরিনের দিকে তাকায়, চোখে মুখে তার ভিন্ন এক আক্রোশ। সে সবেগে অরিনের কাছে গিয়ে এক হাতে জোর করে টেনে দাঁড় করায় মেয়েটাকে।
অরিনের বাহু বরাবর সজোরে চেপে ধরে তৎ কিরমিরে বলতে থাকে, এই, তোরে আমি বলেছিলাম না ওর সাথে আসতে না? তবুও কেন আসলি? উত্তর দে, কেন আমার কথা অমান্য করলি তুই? অরিন প্রত্যুত্তরে ফুপি ফুপি কাছে শুধু তা দেখে রোজের আজ মায়া হওয়ার বদলে রাগটাই যেন বেশি হলো। সে এবার সজোরে শক্ত হাতে চোয়াল চেপে ধরে অরিনের, আবারও খিকি উঠে বলতে থাকে, চুপ করে আছিস কেন? কি মনে করিস তুই নিজেকে? প্রতিটা মুহূর্তে একটা না একটা বিপদ সেধে ডেকে এনে আমায় হয়রান করিস কেন? আমি কি তোর চাকর? তুই টাকা দিয়ে পুষে রেখেছিস আমারে, যাতে তুই যতবার বিপদে পড়বি ততবার আমি এসে তোরে বাঁচাবো? কি পেয়েছিস তুই আমাকে? কি ভাবিস তুই আমায়? আমি মানুষ না? আমার কথার কি ন্যূনতম মূল্যটুকুও নেই তোর কাছে? কথাগুলো শেষ করে অরিনের চোয়াল ছেড়ে দেয় রৌদ্র। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ভয়ে অবাকতা সবচেয়ে মিলিয়ে একেবারে মূর্ছা প্রায় অরিন। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে এসেছে তার। এবার রৌদ্র মেজে ছাড়ায় তেরে এসে অরিনের চোয়াল খানিকটা আলতো করে চেপে ধরে মুখটা উঁচু করে, অতঃপর দাঁত কটমট করে বলল, এই এই, কান্না থামা, কান্না থামা বলছি। খবরদার, আর এক বিন্দু চোখের পানিও যদি গাল থেকে গড়ায় তাহলে আই সোয়ার আমি তোকে এক্ষুনি জানে মেরে ফেলবো। তাই ভালোই ভালোই কান্না থামা। অজ্ঞতা এহেন ধমকা ধমকিতে বহু কষ্টে নিজের কান্না মুখ চেপে বন্ধ করে অরিন। তবুও চোখ যেন তার বাদ মানছে না, সেখান থেকে অঝরে ঝরে পড়ছে অশ্রুধারা। অরিন বারবার হাতের উল্টো পিঠে চোখ মুছে দিয়ে চোখ দুটো মুছে নিচ্ছে, কিন্তু পরক্ষণে তা আবারও ভিজে উঠছে। রৌদ্র কোমরে দু হাত চেপে শক্ত চোয়ালে দাঁড়িয়ে আছে অরিনের সামনে। অনেক একবার আর চোখে রৌদ্রের দিকে তাকায়, তো পর করে হিচকি দিতে দিতে বলে, থামছে না তো। রৌদ্র কিচ্ছু বলে না। সে দু কদম পিছিয়ে যায় সেখান থেকে, চোখ বন্ধ করে কিছুক্ষণ পর নিঃশ্বাস ফেলে, আবারও চোখ দুটো মেলে তাকায় রক্তবন্ধ দৃষ্টি অরিনের দিকে নিক্ষেপ করে এগিয়ে আসে। মেয়েটার বাহুতে আরেকবার চেপে ধরে তৎকটমট করে বলল, এই, তুই আমার কথা মানলি না কেন? আমার না বলা সত্ত্বেও কেন এই বাস্টার্ডের সাথে এলি? আচ্ছা, আমার কথার কি কোনো মূল্য নেই তোর কাছে? কি ভেবেছিস তুই আমি তোর সাথে সো কল্ড প্রেম করছি? হ্যাঁ, সত্যি তুই এটা ভেবেছিলি? তাহলে কান খুলে শুনে রাখ, তুই আমার প্রেম না, তুই আমার অবসেশন। অবসেশন বুঝিস? মাদকাসক্ত মানুষ যেমন মাদকের প্রতি আসক্ত, ঠিক তেমনি আমি তোর প্রতি আসক্ত, গভীরভাবে আসক্ত। যেই আসক্তির বিন্দুমাত্র পরিমাপ তুই তোর গোটা জীবন লাগিয়ে হিসাব করলেও বের করতে পারবি না। তোকে যদি শুধুই ভালোবাসতাম তাহলে হয়তো তোর এসব কাজের জন্য তোকে এক্ষুনি নিজের দু চোখের সামনে থেকে সরিয়ে ফেলতাম। কিন্তু তোকে যে শুধু ভালোবাসি না, তোকে যে নিজের সঙ্গীন হৃদয়ানুভূতি হিসেবে মানি। তাহলে তুই বল, তোকে আমি কিভাবে ছাড়ি? কিভাবে বল? অরিন ছলছল নেচে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্রের বলা প্রতিটি কথাই যেন তার হৃদয় ছতলছে। মেয়েটা কিছু বলতে যাবে তার আগে রৌদ্র ফের বলল, আচ্ছা, তুই আমার কথাগুলো মান্য করিসনি, তার কারণ কি শুধু এটাই যে আমার তোর উপরে কোনো রকমের অধিকার নেই? আসলেই কি এই কারণে তুই আমার কথাগুলো তেমন পাত্তা দিসনি? আচ্ছা ঠিক আছে, চল এক্ষুনি তোর উপর নিজের ন্যায্য অধিকার টানবো, চল। অরিন ফ্যাল করে তাকিয়ে রইল, দৃষ্টিতে তার একরাশ জিজ্ঞাসা বোধ। পেছন থেকে অনেক দাঁড়িয়ে বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, কিসের অধিকারের কথা বলছো তুমি? চোখ বন্ধ করে এদিক ওদিক ঘাড় ফুটিয়ে বল, তোর বোনের ওপর নিজের আসল অধিকার টানতে। বিয়ে করবে ওকে এক্ষুনি, এই মুহূর্তে। সঙ্গে সঙ্গে কেঁপে উঠছে অনেক। হতবাক কণ্ঠ বুঝি বাক শক্তি হারিয়ে ফেললো মুহূর্তে। অরিনটাও যে একই দশা, সে কিংকর্তব্য বিমুটে দাঁড়িয়ে আছে নিজ জায়গায়। অনেক এবার এগিয়ে এসে রৌদ্রের সামনে দাঁড়ায়, বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাইয়া, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? কি বলছো তুমি এসব? বুঝলাম তুমি এখন রেগে আছো, তাই বলে রাগের মাথায় এত বড় একটা স্টেপ নিয়ে ফেলবে? ভাবতে পারছো ভুল ক্রমে যদি এটা ঘুণাক্ষর কারো কানে যায় তাহলে কি তাণ্ডবটা শুরু হবে এসান বাড়িতে? এত শত কথা আর কোনোটাই বুঝি এফেক্ট ফেললো না রৌদ্রের উপর। সে আগে নাই চোখ বন্ধ রেখে কাটকাট কণ্ঠে বলল, যা বলার বলে দিয়েছি। আমি আজকে এক্ষুনি তোর বোনকে বিয়ে করব, তারপর যা হবার হবে। ওর ওপর শুধুমাত্র আমার মনে অধিকারে কাজ হবে না অনেক, ওর ওপর আমার সম্পর্কের অধিকারও খাটাতে হবে। এন কথায় বাদ সাধলো অনেক। সে ফের বলল, বোঝালো, ভাইয়া প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি স্টপ ইয়োর ফাকিং বুলশিট। আমি যেটা বলেছি সেটা করবই, তুই থাকলে থাকবি, না থাকলে নাই। যেটা আমার সেটা আমৃত্যু অবধি শুধুই আমার। সেটাকে সারা জীবনের জন্য কিভাবে নিজের করে রাখতে হয় সেটা আমি রৌদ্র ভালো করেই জানি। কথাটা শেষ করে অনেকের
পাশ কাটিয়ে অরিনের হাতটা চেপে ধরে তাকে টেনে নিয়ে আসে রৌদ্র। মেয়েটার হাত চেপে ধরে বলল, এই চল, বিয়ে করবো তোকে। আজকে বউ হবি তুই আমার। বেশি উড়েছিস, তাই ডানা ছাড়তে হবে, চল। অরিনও কান্না থামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিয়ে করবে না বলে পাছে না আবার। রৌদ্র তাকে মাথা তুলে আছাড়ে মারে। সে ভয় মেয়েটা জড়সড় হয়ে হেঁটে যায় রৌদ্রের সাথে। এদিকে অনেক পেছন থেকে অস্থির দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে মনে মনে এক অজানা ভয় এসে আঁকড়ে ধরেছে তাকে। না জানি এই সিদ্ধান্ত আবার কোনো কাল বয়ে আনে তাদের বাড়িতে। বিকেল করিয়ে সন্ধ্যা নেমেছে সেই কখন। বাড়ি থেকে একের পর এক কল দিয়ে যাচ্ছে রৌদ্রের ফোনে, কিন্তু ছেলেটার সেদিকে কোনো রূপ ধ্যান নেই। সে দক্ষ হাতে গাড়ি চালাতে ব্যস্ত। তার পাশে গুটিসুটি মেরে বসে আছে অরিন, আর ব্যাক সিটে অস্থির হয়ে বসে আছে অনেক। ছেলেটা নিচ থেকে যখন চিন্তায় বিভোর, তখনই তার ফোনে কল আসে। সে পকেট থেকে ফোন বের করে দেখে বাড়ির থেকে কল আসছে। অনেক সেদিকে এক পলক তাকে শুষ্ক ঢোক গিলে জিভ দিয়ে অধৈর্যরা ভিজিয়ে ফোনটা কানে তুলে হ্যালো বলার আগে ওপার থেকে সাব্বির সাহেবের রাগান্বিত কণ্ঠ কানে আসে তার। এই বেয়াদব ছেলে, কোথায় তুমি? আমার হারিমা কই আর রোদ কই? তোমরা তিনজনে বাদে সবাই তো চলে এসেছে বাড়িতে, তাহলে তোমরা কোথায় রয়ে গেলে? বলি আমরা কি বের হব না? এখন রওনা না হতে পারলে রাত হবে কতটা, সে খেয়াল কি আছে তোমাদের? অনেক একবার আজ চোখে রৌদ্রের দিকে তাকায়, তো ফের দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, আব্বু তোমরা সবাই রওনা দিয়ে দাও। আমি, বনু, রোদ ভাই আমরা তিনজন একসাথে একটু ঘোরাঘুরি করে রওনা দিচ্ছি। সাব্বির সাহেব ছেলেকে প্রত্যুত্তরে কিছু একটা বলবেন তার আগেই তার থেকে হাত থেকে ফোনটা কেড়ে নেয় কবির সাহেব। এতক্ষণ ফোন লাউডে থাকা সবটা শুনেছেন তারা। তিনি গম্ভীর গলায় বললেন, সারাদিন কই ছিলে তোমরা যে এখন এই সন্ধ্যা করে তোমাদের ঘুরতে হবে? হুট করে বড় আব্বুর কণ্ঠ পেয়ে চমকে উঠে অনেক। হাত থেকে ফোনটা পড়তে পড়তে বেজে যায় তার। সে বুকের মাঝে খানিকটা থুতু ছিটিয়ে বলে, মানে বড় আব্বু। থাক, আর এক্সপ্লেন শুনতে যাচ্ছি না কোনো। ঘোরাঘুরি শেষে তাড়াতাড়ি রওনা দিও। আকাশের অবস্থা খুব একটা ভালো না, আমরা না হয় রওনা দিয়ে দিচ্ছি। এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলে অনেক মনে মনে বড় আব্বুর প্রতি এক দফা কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তবু মুখ ফুটে শুধু এইটুকুই বলল, ঠিক আছে বড় আব্বু, আপনারা সাবধানে রওনা দিবেন। কথাটা বলে কলটা কেটে দেয় অনেক। যাক বাবা, এদিকটা তো কোন রকমের সামলাতে পেরেছে সে। প্রায় মিনিট 20 পর রোদ্রের গাড়ি থামা একটা মসজিদের সামনে। মিনিট ব্যয়ে গটগট পায়ে বেরিয়ে আসে গাড়ি থেকে। তারপর অরিনের পাশের দরজাটা খুলে মেয়েটার হাত চেপে ধরে তাকে বের করে আনে গাড়ি থেকে। অনিকও বের হয়ে আসে। মনে মনে ফের দীর্ঘশ্বাস ফেলে সে। কোনোভাবেই কি রৌদ্র ভাইকে বোঝাতে পারবে না সে? রৌদ্র মসজিদের সামনে জুতা খুলে অরিনকে নিয়ে ভেতরে প্রবেশ করে। তারপর এক ইমামকে ডেকে এনে বলে, হুজুর আমরা বিয়ে করতে এসেছি, আমাদের বিয়ে পড়িয়ে দিন। হুজুর একবার রৌদ্রের দিকে তো আরেকবার অরিনের দিকে তাকালেন। পরক্ষণই মাথা নাড়িয়ে বললেন, আসুন আমার সাথে। রৌদ্র এবং অরিন চুপচাপ হেঁটে গেল হুজুরের সাথে। হুজুর একটা রুমে ঢুকে চেয়ার টেনে বসলেন। হাতের ইশারায় রৌদ্র, অরিন এবং অনিককেও বসতে বললেন। তারপর রৌদ্রের উদ্দেশ্যে বললেন, তা বিয়েতে আপনাদের দুজনের মতামত আছে তো? এহেন প্রশ্নের উত্তরে অরিন চুপ থাকলেও রৌদ্র বিরক্ত হয়। সে গম্ভীর গলায় বলল, বিয়েতে মত না থাকলে আমরা নিশ্চয়ই বিয়ে করতে আসতাম না। হুজুর খানিকটা থতমত খেলেন, আমতা আমতা করতে লাগলেন বেচারা। কিয়ৎক্ষণ বাদে ফের বললেন, আপনারা কি রেজিস্ট্রি করে বিয়ে করবেন নাকি শুধু সারিয়া মোতাবেক? দেখুন, রেজিস্ট্রি করতে চাইলে 2-3 দিন অপেক্ষা করতে হবে। রৌদ্র এবার মেজাজ ছাড়ায় কাটকাট কণ্ঠে জবাব দেয়, 1 ঘন্টা অপেক্ষা করার ধৈর্য নেই আমার। আপনি ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে পড়ান। ছেলেটার এমন অধৈর্যতা দেখে আবারও দ্বিধায় পড়লেন হুজুর সাহেব। তিনি সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল রৌদ্রের দিকে। তার এমন দৃষ্টি দেখে রৌদ্র গম্ভীর গলায় শুধু হয়, আমায় এভাবে না দেখে বিয়েটা তাড়াতাড়ি পড়ান। ফের থতমত খান হুজুর। তিনি মাথা নাড়িয়ে সায় জানায়। তারপর শরিয়া মোতাবেক রৌদ্র অরিনের বিয়ে পড়া শুরু করেন। হুজুর কিছু একটা লিখে রৌদ্রকে বললেন, বাবা দেনমহল কত লিখবো? রৌদ্র অরিনের নিকট নিজের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার প্রাণটা লিখুন। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন হুজুর। কি শুনলেন তিনি? এ ছেলে কি পাগলা গারদ থেকে ছুটে এসেছে নাকি? কিন্তু চেহারা সুরত তো মাশাআল্লাহ।
পাগলটা কি আর এত সুন্দর হয়? হুজুর সন্দিগ্ধ কঞ্চে বললেন। বাবা কি বললেন? রোজ এবার সরু দৃষ্টি ফেলে হুজুরের উপর, বলে, বলেছি আমার প্রাণটা লিখুন। অজ্ঞতা দ্বিতীয়বার একই কথা শুনে ফুস করে নিঃশ্বাস ফেলেন হুজুর। মাথা ঝাঁকিয়ে তেমনটাই করলেন যেমনটা রোজ বলল। দেনমোহরে টুকে বিয়ে পড়ানোর জন্য এক পর্যায়ে হুজুর অরিনকে বললেন, বলো মা, কবুল? অরিন চুপ করে রইল। মিনিট পেরোতে পাশ থেকে রোদ্র খেকিয়ে উঠল। এত ঢং করছিস কেন? কি বলতে বলেছে তোকে? বলছিস না কেন? দেখ অরি, এখন কোনো রূপ নাটক করলে আজকে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। এন ধমকে অরিন কিছুটা কেঁপে উঠে হুজুর সাহেব চক্ষু ছানা পড়ার ন্যায় তাকিয়ে রইলেন। তিনি পুরো দস্তর অবাক হয়ে বললেন, আপনি কি জোর করে মেয়েকে বিয়ে করতেছেন? রোদ্র এক কথার জবাব দিতে বিলকুল আগ্রহ দেখায় না। সে নিজের দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে। পরক্ষণে বাঁকা হেসে বলল, ঠিক আছে, তোর বলতে হবে না। আমি তাহলে এক্ষুনি গিয়ে ওই আদমরাটাকে পুরোপুরি মেরে দিয়ে আসি, তারপর পুলিশের কাছে সারেন্ডার করব নিজেকে, আর তুই থাকিস শান্তিতে। তৎক্ষণাৎ চোখ তুলে অরিন ব্যস্ত কণ্ঠে বলে, এই না না না, এমনটা করবেন না, আমি বলছি, এক্ষুনি বলছি, হুজুর কবুল 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 কবুল। হুজুর ভাবা জায়গা খেলেন এদের এসব কাণ্ড কারখানায়। তিনি হয়তো মনে মনে ভাবছেন, এখন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। পেছন থেকে অনেক মিটমিট করে হাসছে। রোদ ভাইয়ের প্রতি তার বোনের এমন ভালোবাসা দেখে মুগ্ধ হলো ছেলেটা। হুজুর এবার রুদ্রকে বললেন, বলো বাবা, ক। হুজুরের কথা শেষ হওয়ার আগে ফটাফট করে 3 বার কবুল বলে দিল রোজ। হুজুর এবার আর অবাক হলো না। এতক্ষণ কত কাহিনী তো দেখলেন তিনি, সেখানে এইটুকু দেখে নতুন করে অবাক হওয়ার মতো কিছুই নেই। দুপক্ষের কবুল বলা শেষে হুজুর খানিকটা জোরে বললেন, আলহামদুলিল্লাহ। অনিকও জোর গলায় সাথে সাথেই বলে, আলহামদুলিল্লাহ। আর রৌদ্র সে অনিমেষ চোখে তাকিয়ে রইল তার সদ্য বিবাহিত ফুটফুটে স্ত্রীর দিকে। দেনা পাওনা বুঝিয়ে দিতে ব্যস্ত অনেক। এদিকে অরিনকে নিয়ে গাড়িতে এসে বসেছে রৌদ্র। অরিনটা এখনো চুপচাপ মাথা নিচু করে বসে আছে। রৌদ্র খেয়াল করলো সবটা। সে খানিকটা এগিয়ে এসে অরিনের কে কাছে টেনে নেয়, মেয়েটাকে নিজের কোলের উপর বাচ্চাদের মতো করে বসিয়ে দেয়। মেয়েটার ললাটে গাঢ় ভালোবাসার পরশ এঁকে দেয়। অরিন চোখ বন্ধ করে নিল আবেশে। রৌদ্র সময় নিয়ে ঠোঁট সরায় ললাট থেকে মেয়েটার কালচে হয়ে আসা গাল দুটো আলতো করে হাত বুলিয়ে আওড়ায়। সরি কলিজা, তখন কি খুব ব্যথা দিয়ে ফেলেছিলাম? মাথা নাড়িয়ে না জানায় অরিন। রৌদ্র তা দেখে মুচকি হাসল। মেয়েটার থুতনিতে আঙুল ছেঁকিয়ে মুখটা উঁচু করে চোখে চোখ রেখে বলল, আজকে থেকে তুই আমার হরি সানশাইন। আজকে থেকে তোর উপর পূর্ণাঙ্গ অধিকার পেলাম আমি। আজকে থেকে তোর প্রতিটা কদম, প্রতিটা হৃৎস্পন্দনে শুধু আমারই অধিকার থাকবে সানশাইন। এখন থেকে তুই পরিপূর্ণভাবে আমার অর্ধাঙ্গিনী হলি। অর্ধাঙ্গিনী বুঝিস তো জান? অর্ধাঙ্গিনী মানে অর্ধেক অঙ্গের অধিকারিণী। আজকের পর থেকে এক আল্লাহ ছাড়া কেউই আমাদের আলাদা করতে পারবে না, ইনশাআল্লাহ। রাত নামার সাথে সাথে পশ্চিমা বাতাসের তীব্র প্রকোপে পরিবেশ বেশ উত্তাল। সুনামগঞ্জ পেরিয়ে প্রায় অনেকক্ষণ আগে গাড়ি উঠেছে মেইন রোডে। সাই সাই করে পিছালা কংক্রিট রাস্তায় ছুটে চলছে রোজের গাড়িটি। রোজের দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করছে, তার পাশে বসে ফোন ঘাটছে অনেক। পেছনের 2 সিটে ক্লান্ত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে অরিন। সারাদিন কি আর কম দখল গিয়েছে মেয়েটার উপর দিয়ে? সে সুবাদে ক্লান্ত হওয়াটাও যে নিতান্তই যৌক্তিক বইকে। রোজ গাড়ি ড্রাইভ করার পাশাপাশি ক্ষণে ক্ষণে ফ্রন্ট মিররে চোখ রাখছে। মেয়েটার ঘুমন্ত মায়াবী মুখখানা যে তাকে বড্ড শান্তি দিচ্ছে। মনে মনে এক অজানা সুখের ঢেউ খেলে যাচ্ছে তার। মেয়েটার প্রতি তার এত দিনকার অনুভূতিগুলো আজ যেন পূর্ণতা পেল। সে অনেকটা পথ পাড়ি দেবার পর হুট করে মাঝপথে ঝপঝপে বৃষ্টি নামে, সাথে বাতাসের তীব্র বেগ ও বিকট শব্দের বজ্রপাত। প্রথম বজ্রপাতের বিকট শব্দ এক প্রকার হকচকিয়ে ঘুম থেকে উঠে পড়ে অরিন। হকচকিয়ে উঠে গুটিসুটি মেরে বসে থাকে সিটে। বুকের কাছে 2 হাত চেপে ধরে রেখেছে সে। হয়তো এহেন বিকট শব্দে বুকটা কাঁপছে তার। ভয়ে ভয়ে শুষ্ক ঢোক গিলে পরপর মেয়েটা আবার বজ্রপাতের শব্দে ব্যাপক ভয় পায়। কিয়ৎক্ষণ বাদে আরেকবার বিকট শব্দে মেঘের গর্জন হয়। এবার আর টিকে থাকতে পারল না অরিন। মেয়েটা তৎক্ষণাৎ চিৎকার দিয়ে ওঠে, ভাইয়া গো! তড়িৎ গতিতে গাড়ি ব্রেক করে রোজ পেছন থেকে তাকিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? ব্যথা পেয়েছিস কোথাও, নাকি ভয় পেয়েছিস?
অরিন ধীরে ধীরে মাথা ঝাঁকায়, থেমে থেমে বলেন, আমার ভয় লাগছে। অনেক বোনের ভীত চাহনির দিকে তাকে হুট করে তীব্র বৃষ্টির মধ্যে গাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর কালবিলম্বহীন বোনের পাশের সিটে এসে বসে পড়ে। এইটুকুন সময় ব্যবধানে ছেলেটার অবস্থা ভিজে একাকার। অনেক হাত বাড়িয়ে বোনকে সযত্নে আগলে নেয় বাহু ডোরে। মেয়েটার মাথায় আলতো করে হাত বুলিয়ে আওড়ায়, সোনা বনু আমার, ভয় পায় না। ভাই আছি না তোর পাশে?